দেখুন আজকে দুপুরে কার্যত কেঁপে গেল পাকিস্তান। পাকিস্তানের পক্ষ থেকে যে খবর উঠে আসছে সেখানে দেখা যাচ্ছে একটি সুসাইডাল বোম্বার অ্যাটাকে পাকিস্তান সেনাবাহিনী কার্যত বিপর্যস্ত, মৃত্যুর মুখে ঢলে পড়েছেন 42 জন সেনা এবং সব মিলিয়ে পাকিস্তানের অবস্থা অত্যন্ত খারাপ জায়গায় চলে গেল একটি আত্মঘাতী হামলায়। এটি শুধু হামলা নয়, এর একটা জিওপলিটিক্যাল ব্যাখ্যাও আছে এবং আপনারা সামগ্রিকভাবে যদি এই ঘটনা বিচার করেন তাহলে বুঝবেন আসলে পাকিস্তানের বর্তমান স্বৈরাচারী শাসক দেশটিতে কিভাবে দিনের পর দিন সন্ত্রাসবাদের চাষ করছে। সেই সন্ত্রাসবাদের চাষের ফসল হলো এই ধরনের হামলা, যেখানে আন্তর্জাতিক স্তর কার্যত নীরব, কিন্তু পাকিস্তানের নিজেদের সেনাবাহিনী সরকারের বিপক্ষে রাস্তায় নামতে শুরু করেছে। কি হয়েছে টোটাল ঘটনা এবং কিভাবে এই ঘটনা আন্তর্জাতিক স্তরে প্রভাব ফেলবে সবকিছু আলোচনা করব আজকের এই ভিডিওতে। আপনারা দেখছেন দ্য ইন্ডিপেন্ডেন্ট নেটওয়ার্ক। যারা এই ভিডিওটি দেখছেন তাদের ছোট্ট একটা অনুরোধ, ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গলের পাশাপাশি এই নেটওয়ার্কের চ্যানেলটিকেও একটু সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে পরবর্তী ভিডিওর জন্য আপডেট কালেক্ট করবেন। আমি চেষ্টা করব স্বাভাবিকভাবে সাধারণত প্রতিদিন একটি করে ভিডিও আপনাদের সামনে নিয়ে আসার। ইতিহাস থেকে বর্তমান, সময় থেকে সমাজ, দেশ থেকে বিদেশ, ইতিহাস শুধু বইতে নয়, দেখবেন ভিডিওতেও। এই নেটওয়ার্ক এখন অনেক বড়। আপনারা দেখছেন দ্য ইন্ডিপেন্ডেন্ট নেটওয়ার্ক। ঘটনাটি ঘটেছে খাইবার অঞ্চল, পাকিস্তানের খাইবার অঞ্চল থেকে উত্তরে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা উত্তর ওয়াজিরিস্তান। এই ওয়াজিরিস্তানে এই ঘটনা ঘটে যেখানে আর্মির সেনাবাহিনীর যে কনভয়, সেই সেনাবাহিনীর কনভয়ে ঢুকে যায় একটি গাড়ি এবং সেই গাড়িটিতেই ছিল সুসাইডাল যে হামলাকারী সেই ব্যক্তি, এবং ওই গাড়িটিতে এত বোম রাখা ছিল যে গাড়িটি যখন ফাটে তখন আশেপাশের যে আর্মি কনভয়ের গাড়িগুলো ছিল তারাও ফেটে যায়। সব মিলিয়ে মৃত্যুর মুখে ঢলে পড়েন ইনস্ট্যান্টলি 13 জন। 29 জনের অবস্থা আরও খারাপ। টোটাল 42 জন সাধারণ নাগরিক, মানে কোট আনকোট পাকিস্তানের সেনা, তারা কিন্তু মৃত্যুর মুখে ঢলে পড়লেন। এই ঘটনার সঙ্গে ভারতে হয়ে যাওয়া 2019-এর 14ই ফেব্রুয়ারির নৃশংস পুলওয়ামা হত্যাকাণ্ডের কি মিল পাচ্ছেন আপনারা কেউ? পাকিস্তানের জৈশ-ই মোহাম্মদ সেদিন ভারতবর্ষের সেনাবাহিনীর যে কনভয়, সেই কনভয়ের মধ্যে ঢুকে যায় একটি গাড়ি। সেম ভাবে সুসাইডাল অ্যাটাক পাকিস্তানের সন্ত্রাসবাদীরা কিন্তু ভারতে করেছিল 2019 সালে। ভারত যদিও পরবর্তীকালে পাল্টা বদলা নেয়, কিন্তু আজকের এই ঘটনা পাকিস্তানকে সেই 2019-এর পুলওয়ামা হত্যাকাণ্ড, যা পাকিস্তান সন্ত্রাসবাদের মদদে হয়েছিল, তা কিন্তু ফিরিয়ে নিয়ে এলো। পাপ বাপকেও ছাড়ে না। আজকে দেখুন ভারতের সেনাবাহিনীর উপর যেভাবে এরা নির্মম অত্যাচার করেছিল, সে সময় নৃশংস হত্যালীলা চালিয়েছিল, একই কায়দায় আজকে পাকিস্তান সেনাবাহিনীর একাধিক কনভয় উড়ে গেল। 42 জন সেনা মৃত্যুর মুখে ঢলে পড়লেন এবং পাকিস্তান সরকার কাঁপতে শুরু করলো, ভয়ে কাঁপতে শুরু করলো। এই ঘটনার জন্য তারা তালিবানের দিকে আঙুল তুলেছেন। পাকিস্তান তালিবান, আফগানিস্তান তালিবান নয়, পাকিস্তান তালিবান নাকি এই ঘটনার সঙ্গে জড়িত। কারণ এই ঘটনায় দিনের পর দিন পাকিস্তান সেনাবাহিনীকে তারা হুমকি দিচ্ছিলেন, হুঁশিয়ারি দিচ্ছিলেন। আজকে তারই নাকি রিফ্লেকশন হয়েছে বলে একাধিক মানুষ মনে করছেন। এই পুরো ঘটনায় আফগানিস্তানের নাম উঠে আসে। 2021-এ যখন আফগানিস্তানে তালিবান শাসন শুরু হয়, তখন পাকিস্তানে উৎসবের পরিবেশ ধারণ করেছিল। পাকিস্তানের ISI চিফ নিজে আফগানিস্তানে যান এবং আফগানিস্তানে তালিবান সরকারের সঙ্গে চা ফা খেয়ে আন্তর্জাতিক স্তরকে বোঝানোর চেষ্টা করলেন আফগানিস্তানের এই বদল পাকিস্তানকেও সম্পূর্ণভাবে বদলে দিতে পারে। 2021-এ তারা দাবি করতে শুরু করে এবার নাকি বিপদে পড়বে ভারত, কারণ আফগানিস্তানে বিপুল পরিমাণে ইনভেস্টমেন্ট ভারত করেছে এবং তালিবান যেভাবে শাসন কার্য সামলাতে চায় বা চালাতে চায় তার সঙ্গে ভারতের ইডিওলজি মেলে না। তাই ভারতকে কিন্তু আফগানিস্তানের এই তালিবানরা শেষ করে দেবে। আজকে 2025 আমরা কি দেখছি? এই আফগানিস্তানি তালিবান, মানে আফগানিস্তানি এই পাকিস্তানের তালিবানকে স্পন্সর করছে বলে অভিযোগ করছে পাকিস্তান। এমনকি পাকিস্তানের সব থেকে বড় শত্রুর নাম হলো এই আফগানিস্তানের তালিবান বা আফগানিস্তানের সরকার। 4 বছরে সিনারিওটা বদলে গেছে। আফগানিস্তানে তালিবানরা বুঝতে শুরু করেছে আসলে পাকিস্তান হলো সন্ত্রাসবাদী একটা রাষ্ট্র, সে কারোর বন্ধু হতে পারে না। এবং এই আফগানিস্তানের তালিবান এখন ভারতের সঙ্গে সম্পর্ক বিল্ড আপ করার চেষ্টা করছে।
শেষ 6 মাসে ভারতের সঙ্গে তারা 2টো মিটিং করে, গুরুত্বপূর্ণ জায়গায়, কাতারের মতো জায়গায় মিটিং হয়েছে, এবং আফগানিস্তানের সাথে ভারতের ট্রেড যে আগের থেকে বেটার হবে তা দুই দেশই কিন্তু এখন চাইছে। এমনকি বলা হচ্ছে আফগানিস্তানের একটি দূতাবাস নাকি ভারতের খোলার তোড়জোড় শুরু করা হয়েছে। পাকিস্তানের অবস্থাটা একদিক দিয়ে ভাবুন আপনারা, একদিকে পাকিস্তান মাঝখানে জড়িয়ে পড়েছে, অন্যদিকে বালুচিস্তান এবং পশ্চিম প্রান্তে তালিবান। এদিকে আফগানিস্তানের তালিবান পাকিস্তানকে টুকরো করার চেষ্টা করছে, তারা স্বাধীনতা চাইছে। অন্যদিকে বালুচিস্তান স্বাধীনতার আন্দোলন শুরু করেছে, বালুচিস্তান অলরেডি নিজেদেরকে স্বাধীন ঘোষণা করে দিয়েছে। এবং অন্যদিকে এই মুহূর্তে আছে ভারত, যাদের আক্রমণে পাকিস্তান 1 মাস আগেও কেঁপে উঠেছিল। শুধুমাত্র 2টো দেশ এই পাকিস্তানকে বাঁচিয়ে রেখেছে, একদিকে চায়না, অন্যদিকে আমেরিকা। পাকিস্তান কোথায় লাকি জানেন? তাদের জিওগ্রাফিক্যাল যে অবস্থান, তার জন্যই তারা অনেকের থেকে বিভিন্ন সুযোগ সুবিধা পাচ্ছে। তাদের এক প্রান্তে চায়না, এর জন্য কোনোভাবেই আমেরিকা তাদের উপর ইনভেস্টমেন্ট বন্ধ করছে না, কারণ তারা জানে যদি আমেরিকা ইনভেস্টমেন্ট বন্ধ করে, চায়না এই পাকিস্তানের যতটুকু গিলে খাওয়া বাকি আছে সেটুকু গিলে খাবে। এই পাকিস্তানে চায়না বিপুল পরিমাণে টাকা ইনভেস্ট করেছে। বালুচিস্তানের যে করিডোর তারা করছে, সিপেক করিডোর, চায়না পাকিস্তান ইকোনমিক্যাল করিডোরে, এই চায়না যেভাবে পাকিস্তানকে ঋণের ফাঁদে জর্জরিত করে দিয়েছে, এই যে ফাঁদ, এই ফাঁদ দেয় আমেরিকা জানে। এবং আমেরিকা ভারতের বিপক্ষে, কখনো চায়নার বিপক্ষে ব্যবহার করার জন্য পাকিস্তানকে ইনভেস্ট করে যাচ্ছে, অস্ত্র দিয়ে যাচ্ছে, IMF এ টাকা দিয়ে যাচ্ছে। এবং এই পাকিস্তান সামাজিকভাবে ক্রমেই একটু একটু করে ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে। একটা দেশের অর্থনীতি শেষ, মুদ্রাস্ফীতির হার চরমে, সন্ত্রাসবাদ ছাড়া দেশ দিগ্ভ্রষ্ট, সেই দেশে ইনভেস্টমেন্ট করে দিনের পর দিন আমেরিকাও পাকিস্তানকে যদি বাঁচিয়ে না রাখতো, তাহলে জিওপলিটিক্যাল সারফেসে এই পাকিস্তান নামক রাষ্ট্রের অস্তিত্বটাই থাকতো না। ভারতের প্রেক্ষাপটে এই ঘটনা কেন তাৎপর্যপূর্ণ? SCO সামিট পরশুদিন হলো, আমি ভিডিও বানিয়েছি, সেখানে রাজনাথ সিং বলেছেন বালুচিস্তানকে কেন্দ্র করে পাকিস্তান কেন ভারতের দিকে অভিযোগ তুলেছে। বালুচিস্তানের সাথে ভারতের কোনো সম্পর্ক নেই, উল্টে পাকিস্তানের সন্ত্রাসবাদীরা ভারতের কাশ্মীরে ঢুকে নৃশংস হামলা চালিয়েছে, যা SCO সামিটে ভারত তুলে ধরেছে। তা সত্ত্বেও SCO সামিটের যে রেজলিউশন, একটা সরকারি মিটিং এর পর খাতায় কলমে যে লেখালেখিগুলো হয়, সেখানে কেন কাশ্মীরের ঘটনাকে জায়গা দেওয়া হলো না? ভারত সই না করে বেরিয়ে চলে এসছে। আর যখনই বেরিয়ে চলে এসছে, ঠিক 2 দিন পর দেখুন আবার এক সন্ত্রাসবাদীর ঘটনা পাকিস্তান জুড়ে বিভিন্ন জায়গায় কাঁপিয়ে দিয়েছে বিভিন্ন অঞ্চলকে। এটা কিন্তু ভারতের সঙ্গে একই বিন্দুতে ফেলবেন না। ভারতের এই যে হামলার ঘটনা কাশ্মীরে ঘটেছিল, সেখানে কিন্তু পাকিস্তানের যোগ স্পষ্ট ছিল। অন্য একটা রাষ্ট্র অ্যাটাক করছে একটি রাষ্ট্রকে, আর পাকিস্তানে আজকে যে ঘটনা ঘটেছে, যদি পাকিস্তানের তালিবান সত্যি জড়িত থাকে, তাহলে কিন্তু এটা বিদ্রোহী আক্রমণ, এটা কিন্তু সন্ত্রাসবাদী আক্রমণ নয়। নিজেদের দেশের বিদ্রোহী গ্রুপ যদি আন্দোলন করে, সেটাকে বিদ্রোহী আক্রমণ বলা হয়, মিলিটেন্ট অ্যাটাক বলা হয়, টেরোরিস্ট অ্যাটাক নয়। তাই পাকিস্তানের বর্তমান মিলিটেন্ট গ্রুপ সামলাতে যে অবস্থা হচ্ছে, সেই অবস্থার পরও যেভাবে পশ্চিমী শক্তি পাকিস্তানে ইনভেস্ট করছে, টাকা দিচ্ছে, তা কিন্তু ভারতবর্ষকে চাপে রাখার নোংরা খেলা, তা আজকে প্রকাশিত হয়ে গেল। অন্তত এই ঘটনায় ফের একবার আমাদের সামনে কিন্তু এস্টাবলিশ হয়ে গেল। আর SCO সামিটের রেজলিউশনে সই না করে ভারত যেভাবে আন্তর্জাতিক স্তরকে বার্তা দিয়েছিল, আজকে দেখুন ভারতের বার্তাটাই কার্যত সত্যি হলো এবং বোঝানোর চেষ্টা করলো ভারত, এই পাকিস্তান কোনোদিন শুধরাবে না। কখনো বিদ্রোহী গ্রুপের অ্যাটাক, কখনো বালুচিস্তান ইস্যু, কখনো টেরোরিস্টদের সামলাতে পাকিস্তান ISI এর সঙ্গে মিটিং, সব মিলিয়ে পাকিস্তান থাকলো পাকিস্তানেই। ভারত একের পর এক ট্রেড চুক্তি করতে শুরু করলো। এই তো 2টো দেশের অবস্থা। এবং প্রাথমিকভাবে আজকে যে শক এবং শকিং নিউজ যেটা সামনে এসছে, এরপরে পাকিস্তান মিলিটারি সেনারা যেরকম ভাবে ধাক্কা খেলো, তাদের ডোনাল্ড ট্রাম্পকে নোবেল দেওয়ার যে দাবি পাকিস্তান সেনার পক্ষে করা হয়েছে, আমার মনে হয় নোবেলটা এই মুহূর্তে হিংসার জন্য পাকিস্তান সেনাকেই তুলে দেওয়া উচিত। ডোনাল্ড ট্রাম্প এবার আসিম মুনিরের প্রশংসা কি করবেন? যে নিজের দেশ সামলাতে পারে না, সে নাকি সে দেশের মার্শাল, এবং সেই দেশকে নাকি আমেরিকা ডিনার খাওয়াচ্ছে। কিছুই মিলছে না। আপনারা মেলাতে পারছেন কি? কমেন্টে জানাবেন কিভাবে দেখছেন পুরো ঘটনা। চ্যানেলটিকে ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।